আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস। শুরুতে পালমের ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জেলে আছেন আরও ১২৬ জন। জনপ্রতি ৩৫ লাখ টাকার চুক্তিতে পাড়ি দিয়েছিলেন তারা। দেশে প্রথমবার ৭% বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন, বেড়েছে মাথাপিছু আয়ও। প্রধানমন্ত্রীকে অর্থ পরিকল্পনা মন্ত্রী শুভেচ্ছা। রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও গ্যাটকো সহ ৫ মামলায় বেগম জিয়ার জামিন। আদালত প্রাঙ্গণে বিপুল নেতাকর্মী, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরকারের কুৎসিত চেহারা দেখতেই ইউপি নির্বাচনে এখনো বিএনপি, জানিয়েছেন হান্নান শাহ। তোফায়েল বললেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন না করে উপায় নেই বিএনপির। শুনছিলেন পালমিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। এবার বিস্তারিত। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের বহনকারী একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিভিন্ন দেশ ঘুরে কম্বোডিয়া হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় তাদের আটক করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাংলাদেশি ১৫৯ জনকে জেলে পাঠায় সে দেশের সরকার। সাজা শেষে ৩৩ জনকে ফেরত পাঠানো হল ঢাকায়। বাকি ১২৬ জন অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রে জেলে আছেন বলেও জানান ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বলেন, বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তাদের কাছে সহায়তা চাইলেও কোনো সহায়তা করেনি তারা। উল্টো হয়রানির শিকার হতে হয়েছে ভুক্তভোগীদের। দালালদের জনপ্রতি ৩৫ লাখ টাকা করে দিয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তারা। যেটা মানবাধিকারের পর্যায়ে পড়ে না, আমাদেরকে হাত পা বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে ছিল ৩ দিন আমরা বিমানে ছিলাম, হ্যান্ডকাপ পরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো দেশের সরকার বলছে যে তোরা ওই দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে পেট্রোল বোমা গাড়ি জ্বালায়া এদেশে চলে আসে, এদেশে আশ্রয় নেস। তোদের টেররিস্ট, তোদের এদেশে থাকার অনুমতি আমরা দিতে পারি না, যার কারণ তো সরকার বলছে তোরা টেররিস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের লোক ওখানে ফাড়ি দিচ্ছে, যারা ডিপোর্ট হয় না, সবাই ওখানকার ডিপোর্ট হওয়ার পরও তাদেরকে ছেড়ে দেওয়া, জাস্ট তাদের সরকার তাদের রিসিভ করে না। আর আমাদের সরকার বলতেছে আমাদের রিসিভ করার জন্য। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জিডিপি প্রবৃদ্ধির হার ৭% ছাড়িয়েছে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.০৫%। সেই সাথে বেড়েছে মাথাপিছু আয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগরগাঁওয়ের এনইসি মিলনায়তনে অর্থনৈতিক পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতেই দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ৭% বেশি জিডিপি প্রবৃদ্ধির হার অর্জিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পরিকল্পনা মন্ত্রী আহমা মোস্তফা কামাল। এ সময় জানানো হয়, কৃষি খাতে প্রবৃদ্ধির হার ২.৬, শিল্পে ১০.১০ এবং সেবা খাতে প্রবৃদ্ধির হার ৬.৭০%। এছাড়া মাথাপিছু আয় ১৩০১.৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে $১,৪৬৬। বেড়েছে মূল্যস্ফীতির হারও। এদিকে অর্থনৈতিক পরিষদের সভায় ৯৩,৮৯৪ কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়েছে। এডিপি বাস্তবায়নের হার ৪১%। রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও দুর্নীতির অভিযোগে দায়ের করা ৫ মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট বিচারকরা বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা এসব মামলাকে রাজনৈতিক বললেও বিরোধিতা করেছেন পাবলিক প্রসিকিউটর। সকাল ৯:১০ গুলশানের বাসা থেকে বিচারিক আদালতের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া ১০:১০টায় পৌঁছেন আদালত চত্বরে। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল অনেক আগ থেকে। শুরুতেই রাজধানীর যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক কামরুল ইসলাম মোল্লা তা মঞ্জুর করেন। গত ৩০ মার্চ এই মামলায় বিএনপি চেয়ারপারসন সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর একই ভবনের ৬ তলায় দুর্নীতি দমন কমিশনের করা গ্যাটকো দুর্নীতির অভিযোগের মামলায় বেগম জিয়াকে জামিন দেন বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। গ্যাটকোর শুনানির পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যান বিএনপি চেয়ারপারসন।
গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক আইনে এবং যাত্রাবাড়িতে নাশকতার অভিযোগে দায়ের করা আলাদা দুটি মামলায় হাজির হলে বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম। এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সদস্যের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাতেও জামিন দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া কোনো অপরাধ সংগঠন করেন নাই, কোনো অপরাধের সাথে জড়িত নন, সেই কারণে মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানির কারণে তাকে আসামি করা হয়েছিল। তিনি আদালতে এসেছেন, আদালত তাকে 5টি মামলায় জামিন দিয়েছেন। উনি আগে প্রধানমন্ত্রী ছিলেন, উনি অসুস্থ, উনি পালাবেন না, এই যে মহিলা এই সমস্ত গ্রাউন্ডে উনি আদালতকে বলেছে। আর আমরা মামলা মেরিটে আমরা কথা বলেছি, তা আদালত জামিন দেওয়া না দেওয়া এটা আদালতের এখতিয়ার, এটা আদালত যেটা ভালো মনে করেছেন জামিন দিয়েছেন। বেগম খালেদা জিয়ার হাজিরা দেয়াকে কেন্দ্র করে আদালত ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ক্ষমতার বাইরে থাকা বিএনপি গত 9 বছরে অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সারা দেশে। এই মামলার হাত থেকে বাদ যায়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও। এর আগে একাধিক মামলায় বিচারিক আদালত এবং উচ্চ আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তবে একদিনে 5 মামলায় এই প্রথমবারের মতো হাজিরা দিয়ে জামিন নিলেন বেগম খালেদা জিয়া। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সরকারের কুৎসিত চেহারা ও আচরণ জনগণকে দেখাতে ইউপি নির্বাচন বর্জন করছে না বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নান শাহ। এদিকে নির্বাচন কমিশনকে নির্লজ্জ আখ্যা দিয়ে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ইউপি নির্বাচনের সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ইউপি নির্বাচন সম্বন্ধে অনেকে অনেক কথা বলেন, বর্জন করলে কি হবে? যে কটা ইলেকশন হয়ে গেছে বাকিগুলিতে আওয়ামী লীগের পোয়া বড়। এখন তারা করবে কি, একটু টাইট করে সেখানে আইন শৃঙ্খলা ঠিক রেখে তারপরে বলবে যে ওই আগে যে যত গণ্ডগোল হয়েছে সব বিএনপির বিরোধী দল করছে। এখন দেখছেন কি ফুরফুরা ইলেকশন হয়েছে, কত ভালো ইলেকশন হয়েছে। আমরা সেই সুযোগটি তাদের দেব না। প্রত্যেকটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এই সরকারের যে কুৎসিত চেহারা, এই সরকারের যে সন্ত্রাসী চেহারা, এই সরকারের যে গণবিরোধী চেহারা, এইটা আমরা জনসম্মুখে নিয়ে আসবো। এই নির্বাচনে কতগুলো ব্যক্তি মারা গেছেন হিসেব রাখেন তো। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে মামলা করা একান্ত দরকার। উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের মেম্বার, একটু বিবেক যদি থাকতো তাহলে এই লজ্জাস্কর ব্যর্থতার জন্য তাদের একটি দিনও ওই পদে থাকা উচিত ছিল না। এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন না করে বিএনপির কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। তিনি বলেন, একবার নির্বাচনের বাস মিস করে মানুষ হত্যা করে লাভ হয়নি, ভবিষ্যতেও হবে না। মঙ্গলবার ভোলায় মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, 2019 সালের 29শে জানুয়ারির আগে 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। সেই নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। মন্ত্রী জানান, ভোলার গ্যাস দিয়ে 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি বোরহানউদ্দিনেও 250 মেগাওয়াটের আরও একটি পাওয়ার প্ল্যান্ট হবে। শীঘ্রই ভোলা বরিশাল ব্রিজের কাজ হাতে নেওয়া হবে বলেও জানান তোফাল আহমেদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে, কারণ তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তার অধীনে নির্বাচন হবে। ওই যে বিএনপি বলেছে এখন আমরা ইন্ডিয়ান কাউন্সিল করলাম, কিন্তু পরবর্তীকালে আমরা জাতীয় নির্বাচন এই সরকার দিকে করবে না, করতে হবে, তার কোনো উপায় নাই। একবার বাস মিস করে 2014 সালের 5ই জানুয়ারি জ্বালায় পোড়ায় করে, মায়ের কোল খালি করে, পুলিশ হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, নিষ্পাপ শিশুকে হত্যা করে লাভ হয় না। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনার পুরো এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উপজেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে। গন্ডামারায় 600 একর জমিতে 1224 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন স্থানীয়রা। আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার বিকেলে স্থানীয় হাজিপাড়া মাঠে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে সমাবেশ ডাকে এলাকাবাসী। সমাবেশ চলাকালে হঠাৎ করে পুলিশ স্থানীয় জনতার উপর গুলি ছুড়ে। এতে নিহত হয় 4 জন, আহত হয় অর্ধশতাধিক।
নিহতদের পরিবারে চলছে আহাজারি। পুলিশ আর আমার কিছু গুন্ডা বাহিনী এরা মনে পুলিশের ড্রেস পরে আসছে, পুলিশের ড্রেস পরে এসে আমাদের নিরহ মানুষকে জোরফরের মতো গুলি করে এলাপাতারি গুলি করে আমাদের নিরহ মানুষ মেরে ফেলছে। অনেক আহত হয়েছে, কিন্তু আমার চোখের সামনে কি 5 জন মারা গেছে। এদিকে সোমবারের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা এবং এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রামের সাথে সংঘর্ষ পরিপ্রেক্ষিতে এখানে 4 জন লোক নিহত হয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা 3টি মামলা রেকর্ড করেছি। যারা নিহত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা রেকর্ড হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে 1টি মামলা রেকর্ড করা হয়েছে। বাঁশখালীর গন্ডামারার এই মাঠে গতকাল বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে ডাকা সমাবেশে ত্রিমুখী সংঘর্ষে নিহত হয় 4 জন। তবে স্থানীয় এলাকাবাসীর দাবি এখানে নিহতের সংখ্যা আরও অনেক বেশি। তারা দাবি করছে এই ঘটনার সাথে জড়িত পুলিশ এবং স্থানীয় প্রভাবশালীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সেই সাথে এখানে কোনোভাবেই তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে দিবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা থেকে শাহেদা পিয়া, বাংলা ভিশন। উদ্বোধনের পর থেকেই চিকিৎসক সংকটে অচল পর্যটন কেন্দ্র কুয়াকাটা হাসপাতাল। আধুনিক উপকরণে সজ্জিত এই হাসপাতালটি 5 বছর ধরে চলছে মাত্র একজন বদলি চিকিৎসক ও একজন ওয়ার্ড বয় দিয়ে। ফলে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসী ছাড়াও কুয়াকাটার আগত পর্যটক বা গভীর সাগরে মাছ শিকারী জেলেদের জরুরি চিকিৎসায় কাজে আসছে না হাসপাতালটি। কুয়াকাটা থেকে জহিরুল ইসলাম মিলনের রিপোর্ট। কুয়াকাটায় প্রতিদিন আসেন হাজারো পর্যটক। আনন্দে বিভোর হয়ে থাকা ভ্রমণপিয়াসীরা প্রায় হচ্ছেন দুর্ঘটনার শিকার। পর্যটকদের পাশাপাশি গভীর সমুদ্রে মৎস্য শিকারী জেলেদের চিকিৎসা সেবা নিশ্চিতে 5 বছর আগে চালু করা হয় 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। 3 একর জমির উপর নির্মিত হাসপাতালটিতে রয়েছে 3 ইউনিটের একটি আধুনিক দ্বিতল চিকিৎসক ভবন, সেবিকা ভবন, 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 2টি আবাসিক ভবন, রয়েছে আধুনিক সরঞ্জামে সজ্জিত অপারেশন থিয়েটার, ল্যাব, পুরুষ ও মহিলাদের আলাদা ওয়ার্ড এবং ভিআইপি কেবিন। কিন্তু সবই পড়ে আছে ফাঁকা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো হাসপাতাল না ভূত্রে বাড়ি। চাহিদা আছে হাসপাতালে, সেটা পূরণ যদি সরকার না করে এখন ডাক্তার থেকে করবে কি? সে ঔষধ আছে, ঔষধ নাই। 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকালে 6 জন মেডিকেল অফিসার সহ জনবল ছিল 30। কিন্তু মাস যেতে না যেতেই তা নেমে আসে মাত্র একজন ওয়ার্ড বয়তে। প্রধান অফিস সহকারী হিসেবে একজনের নিয়োগ থাকলেও তিনি অফিস করছেন জেলা প্রশাসক অফিসে। চিকিৎসক না থাকায় জরুরি মুহূর্তেও চিকিৎসা পাচ্ছেন না পর্যটক সহ সাগর পাড়ের মানুষ। এখানে আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পোস্টেড করা হয়েছে। মর্নিং, ইভিনিং, নাইট 24 ঘন্টা ইমার্জেন্সি চালু করতে হয়। অ্যাটলিস্ট 30-3 জন ডাক্তার। হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি জানালেন পৌর মেয়র। অদৃশ্য কারণে শুধুমাত্র একজন ডাক্তার আর একজন নার্স, ময়লা আবর্জনায় হাসপাতাল ক্যাম্পাস ভরে গিয়েছে। আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এসেছিলেন, আমি এক সভায় আবেদন নিবেদন করেছিলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া আরও $97 লাখ ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের বিতর্কিত ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। সর্বোচ্চ 30 দিনের মধ্যে অং সেই অর্থ দেশটির সিনেটে তদন্ত কমিটির কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর বলেছেন, রিজার্ভ চুরির অর্থ পুরোটা ফেরত নাও পাওয়া যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের $8 কোটি 10 লাখ রিজার্ভ চুরির সবচেয়ে বেশি অর্থ গেছে ফিলিপাইনে। দোষীদের চিহ্নিত করে টাকা উদ্ধারের চেষ্টা করছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতা মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লু রিবন কমিটি 4র্থ দিনের মতো শুনানি করে। সেখানে বিতর্কিত ব্যবসায়ী কিম অং প্রতিশ্রুতি দেন আরও $97 লাখ ফেরত দেবার। আগেও তিনি ফেরত দিয়েছিলেন $54,30,000। যদিও কিম সিনেটের শুনানিতে জানান, অর্থগুলো তার কাছে রাখতে দিয়েছিল আরেক ক্যাসিনো ব্যবসায়ী সুহুয়া গাও। অর্থটি আমার কাছে এসেছে ক্যাসিনো ব্যবসায়ী গাওয়ের ঋণ হিসেবে। টাকা জোগাড় করে সিনেটের কাছে আমি ফেরত দিতে পারবো আগামী 15 থেকে 30 দিনের মধ্যে। আমার জানা ছিল না এগুলো চুরি করা অর্থ। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত সাবেক ব্যাংকার মায়া সান্তোষ। তিনি বলেন, সরল বিশ্বাসে রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্টের নির্দেশ তিনি পালন করেছেন মাত্র।
সবাই আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে আমার মতো একজন মাঝারি সারির ব্যাংকারের পক্ষে এত বড় মাপের একটা জালিয়াতি করা সম্ভব না, যদি না শীর্ষ পর্যায়ের কোনো ধনী ও প্রভাবশালীর যোগসাজশ থাকে। অন্যদিকে রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে ডেপুটি গভর্নর বলেছেন, রিজার্ভ চুরি অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফিলিপাইন এবং অন্য যারা শ্রীলঙ্কা, তারা সর্বতভাবে তাদের সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা আশাবাদী যে আমরা এর বৃহৎ অংশই ফিরে পাবো। গেল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি ঘটে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে কুকুরের সংখ্যা, আর এরই সঙ্গে বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যাও। সরকারি হিসেবে শুধু ঢাকা ও এর আশপাশের এলাকায় গত 5 বছরে জলাতঙ্কে প্রাণ হারিয়েছে 455 জন। বিশেষজ্ঞদের মতে সমন্বিত উদ্যোগে কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণ করা গেলে প্রভুভক্ত এই প্রাণীর দ্বারা মানুষের ক্ষতি ঠেকানো সম্ভব। প্রাণীদের মধ্যে সবচেয়ে প্রভুভক্ত ভাবা হয় কুকুরকে। মূল্যবান সম্পদ পাহারা দেয়া থেকে শুরু করে মাদক ও বিস্ফোরক শনাক্তেও এই প্রাণীটিকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কুকুরের কামড়ে নাজেহাল হওয়ার ঘটনাও কম নয়। সরকারি হিসেবে 2011 সালে কুকুরের কামড়ে 109 জন, 12 সালে 85 জন, 13 সালে 91 জন, 14 সালে 104 জন ও 15 সালে 66 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের প্রথম 2 মাসে প্রাণ হারিয়েছেন 7 জন। কুকুরের আচর কামড়ে জলাতঙ্কের আশঙ্কা থাকে, এটা কম বেশি সবারই জানা। কিন্তু এ রোগ একবার হলে 72 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয় এবং আজও এর চিকিৎসা আবিষ্কার হয়নি, এটা হয়তো অনেকেই জানেন না। ইরিটেশনের কারণে সে ক্ষিপ্ত হয়ে থাকবে, ও যে কামড়াতে যাবে, ছুটাছুটি করবে, পানি তারপর মুখ দিয়ে লালা পড়বে, আর পানি খেতে তার পেইন হয়, গিলতে অনেক কষ্ট হয়, সেই কারণে সে পানি দেখলে ভয় পায়। এটা 3 থেকে 5 দিনের ভেতরেই মারা যায়। কুকুরের সংখ্যা কমাতে একসময় সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বিচারে কুকুর হত্যা করা হতো, কিন্তু বিষয়টি অমানবিক হওয়ায় হাইকোর্টের নির্দেশে তা বন্ধ রয়েছে। এর পরিবর্তে বন্ধাকরণের মাধ্যমে এদের বংশবিস্তার নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু সে ব্যাপারে সিটি কর্পোরেশনের কর্মপরিকল্পনাও স্পষ্ট নয়। আগে ছিল ক্যাচ অ্যান্ড কিল, এখন তো আমরা তাড়াতেও পাচ্ছি না, নিধনও করতে পারছি না। আমাদের আগের মডালিটিসগুলির সাথে এখন চট করে যে চেঞ্জ করব, সেটা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা কে দিবে, তো সেটা আমরা ইন্টারনাল মিটিং একটা সিদ্ধান্তে আনবো। এনে আমাদের প্রস্তাব যেটা আসবে রেজলিউশন আমরা পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এই যে স্টেক হোল্ডারদের সাথে মিটিং, তো এই জিনিসগুলি হয়ে উঠছে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে অচিরেই কুকুরের উৎপাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জলাতঙ্ক নির্মূল কর্মসূচি আমার এখান থেকে চালাচ্ছি, তখন সিটি কর্পোরেশন আমার সাথে সহযোগী হিসাবে এগিয়ে এসেছে এবং সেই সূত্রে অভয়ারণ্যও আমার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে। আপনারা অচিরেই ঢাকা শহর জুড়ে কুকুরের জন্ম নিয়ন্ত্রণের কিছু কার্যক্রম দেখতে পারবেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সুদূর প্রসারী পরিকল্পিত উদ্যোগ ছাড়া কুকুরের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একটা ওয়েল অর্গানাইজড ক্লিনিক লাগবে, সেখানে আপনার ডক্টর থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, নার্স, ভেটেরিনারি নার্স থাকবে, অথবা ফিল্ড টিচিং ভেটেরিনারি ক্লিনিক্যাল অ্যাটেন্ডেন্ট থাকবে, ক্যাচার থাকবে, যারা কুকুর ধরে নেওয়ার পরে অপারেশন এবং পোস্ট অপারেটিভ কেয়ার একই ফ্যাসিলিটিসে দিতে পারে। এটা আসলে সমন্বিত উদ্যোগটা সবচেয়ে বেশি আমরা অ্যাপ্রিসিয়েট করব। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাইরে থাকা বিএনপি গত 9 বছরে অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সারা দেশে। এই মামলার হাত থেকে বাদ যায়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও। এর আগে একাধিক মামলায় বিচারিক আদালত এবং উচ্চ আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তবে একদিনে 5 মামলায় এই প্রথমবারের মতো হাজিরা দিয়ে জামিন নিলেন বেগম খালেদা জিয়া। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের কুৎসিত চেহারা ও আচরণ জনগণকে দেখাতে ইউপি নির্বাচন বর্জন করছে না বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। এদিকে নির্বাচন কমিশনকে নির্লজ্জ আখ্যা দিয়ে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ইউপি নির্বাচনের সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ইউপি নির্বাচন সম্বন্ধে অনেকে অনেক কথা বলেন, বর্জন করলে কি হবে? যে কটা ইলেকশন হয়ে গেছে বাকিগুলিতে আওয়ামী লীগের পোয়া বড়। এখন তারা করবে কি, একটু টাইট করে সেখানে আইন শৃঙ্খলা ঠিক রেখে
তারপরে বলবে যে ওই আগে যে যত গন্ডগোল হয়েছে সব বিএনপি এর বিরোধী দল করছে। এখন দেখছেন কি ফুরফুরা ইলেকশন হয়েছে, কত ভালো ইলেকশন হয়েছে। আমরা সেই সুযোগটি তাদের দেব না। প্রত্যেকটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এই সরকারের যে কুৎসিত চেহারা, এই সরকারের যে সন্ত্রাসী চেহারা, এই সরকারের যে গণবিরোধী চেহারা, এইটা আমরা জনসম্মুখে নিয়ে আসবো। এই নির্বাচনে কতগুলো ব্যক্তি মারা গেছেন হিসেব রাখেন তো। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে মামলা করা একান্ত দরকার। উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের মেম্বার, একটু বিবেক যদি থাকতো তাহলে এই লজ্জাস্কর ব্যর্থতার জন্য তাদের একটি দিনও ওই পদে থাকা উচিত ছিল না। এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন না করে বিএনপির কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, একবার নির্বাচনের বাস মিস করে মানুষ হত্যা করে লাভ হয়নি, ভবিষ্যতেও হবে না। মঙ্গলবার ভোলায় মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, 2019 সালের 29 জানুয়ারির আগে 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। সেই নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। মন্ত্রী জানান, ভোলার গ্যাস দিয়ে 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি বোরহানউদ্দিনেও 250 মেগাওয়াটের আরও একটি পাওয়ার প্ল্যান্ট হবে। শীঘ্রই ভোলা বরিশাল ব্রিজের কাজ হাতে নেওয়া হবে বলেও জানান তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে, কারণ তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তার অধীনে নির্বাচন হবে। ওই যে বিএনপি বলেছে এখন আমরা ইন্ডিয়ান কাউন্সিল করলাম, কিন্তু পরবর্তীকালে আমরা জাতীয় নির্বাচন এই সরকার দিকে করবে না, করতে হবে, কারণ কোনো উপায় নাই। একবার বাস মিস করে 2014 সালের 5 জানুয়ারি জ্বালাও পোড়াও করে, মায়ের কোল খালি করে, পুলিশ হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, নিষ্পাপ শিশুকে হত্যা করে লাভ হয় না। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনার পুরো এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতেই দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো 7% বেশি জিডিপি প্রবৃদ্ধির হার অর্জিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল। এ সময় জানানো হয়, কৃষি খাতে প্রবৃদ্ধির হার 2.6, শিল্পে 10.10 এবং সেবা খাতে প্রবৃদ্ধির হার 6.70%। এছাড়া মাথা পিছু আয় 1,316 থেকে বেড়ে দাঁড়িয়েছে $1,466। বেড়েছে মূল্যস্ফীতির হারও। এদিকে অর্থনৈতিক পরিষদের সভায় 93,894 কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়েছে। এডিপি বাস্তবায়নের হার 41%। রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও দুর্নীতির অভিযোগে দায়ের করা 5 মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট বিচারকরা বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা এসব মামলাকে রাজনৈতিক বললেও বিরোধিতা করেছেন পাবলিক প্রসিকিউটর। সকাল 9:15 গুলশানের বাসা থেকে বিচারিক আদালতের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া। 10:15 পৌঁছেন আদালত চত্বরে। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল অনেক আগ থেকে। শুরুতেই রাজধানীর যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক কামরুল ইসলাম মোল্লা তা মঞ্জুর করেন। গত 30 মার্চ এই মামলায় বিএনপি চেয়ারপারসন সহ 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর একই ভবনের 6 তলায় দুর্নীতি দমন কমিশনের করা গ্যাটকো দুর্নীতির অভিযোগের মামলায় বেগম জিয়াকে জামিন দেন বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। গ্যাটকোর শুনানির পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যান বিএনপি চেয়ারপারসন। গুলশান থানায় দায়ের করা বিস্ফোরক আইনে এবং যাত্রাবাড়িতে নাশকতার অভিযোগে দায়ের করা আলাদা 2টি মামলায় হাজির হলে বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম। এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সদস্যের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাতেও জামিন দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া কোনো অপরাধ সংগঠন করেন নাই, কোনো অপরাধের সাথে জড়িত নন। সেই কারণে মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানির কারণে তাকে আসামি করা হয়েছিল। তিনি আদালতে এসেছেন, আদালত তাকে 5টি মামলায় জামিন দিয়েছেন। উনি আগে প্রধানমন্ত্রী ছিলেন, উনি অসুস্থ,
পালাবেন না, এই যে মহিলা এই সমস্ত গ্রাউন্ডে ওনার আদালতকে বলেছে। আর আমরা মামলা মেরিটে আমরা কথা বলেছি, তা আদালত জামিন দেওয়া না দেওয়া এটা আদালতের ইখতিয়ার, এটা আদালত যেটা ভালো মনে করেছেন জামিন দিয়েছেন। বেগম খালেদা জিয়ার হাজিরা দেয়াকে কেন্দ্র করে আদালত ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ক্ষমতা আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস। শুরুতে পালমের ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 33 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জেলে আছেন আরও 126 জন। জনপ্রতি 35 লাখ টাকার চুক্তিতে পাড়ি দিয়েছিলেন তারা। দেশে প্রথমবার 7% বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন, বেড়েছে মাথাপিছু আয়ও। প্রধানমন্ত্রীকে অর্থ পরিকল্পনা মন্ত্রী শুভেচ্ছা। রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও গ্যাটকো সহ 5 মামলায় বেগম জিয়ার জামিন। আদালত প্রাঙ্গণে বিপুল নেতাকর্মী, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরকারের কুৎসিত চেহারা দেখতেই ইউপি নির্বাচনে এখনো বিএনপি, জানিয়েছেন হান্নান শাহ। তোফায়েল বললেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন না করে উপায় নেই বিএনপির। শুনছিলেন পালমিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। এবার বিস্তারিত। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 33 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার রাত 12টার দিকে তাদের বহনকারী একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিভিন্ন দেশ ঘুরে কম্বোডিয়া হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় তাদের আটক করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাংলাদেশি 159 জনকে জেলে পাঠায় সে দেশের সরকার। সাজা শেষে 33 জনকে ফেরত পাঠানো হল ঢাকায়। বাকি 126 জন অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রে জেলে আছেন বলেও জানান ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বলেন, বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তাদের কাছে সহায়তা চাইলেও কোনো সহায়তা করেনি তারা। উল্টো হয়রানির শিকার হতে হয়েছে ভুক্তভোগীদের। দালালদের জনপ্রতি 35 লাখ টাকা করে দিয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তারা। যেটা মানবাধিকারের পর্যায়ে পড়ে না, আমাদেরকে হাত পা বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে ছিল 3 দিন আমরা বিমানে ছিলাম, হ্যান্ডকাপ পরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো দেশের সরকার বলছে যে তোরা ওই দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে পেট্রোল বোমা গাড়ি জ্বালায়া এদেশে চলে আসে, এদেশে আশ্রয় নেস, তোদের দেশে টেররিস্ট, তোদের এদেশে থাকার অনুমোদন আমরা দিতে পারি না, যার কারণ তো সরকার বলছে তোরা টেররিস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের লোক ওখানে ফাড়ি দিচ্ছে, যারা ডিপোর্ট হয় না, সবাই ওখানকার ডিপোর্ট হওয়ার পরও তাদেরকে ছেড়ে দেওয়া, জাস্ট তাদের সরকার তাদের রিসিভ করে না। আর আমাদের সরকার বলতেছে আমাদের রিসিভ করার জন্য। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জিডিপি প্রবৃদ্ধির হার 7% ছাড়িয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.05%। সেই সাথে বেড়েছে মাথাপিছু আয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগরগাঁওয়ের এনইসি মিলনায়তনে অর্থনৈতিক পরিষদের অবস্থা। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উপজেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে। গন্ডামারায় 600 একর জমিতে 1224 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন স্থানীয়রা। আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার বিকেলে স্থানীয় হাজিপাড়া মাঠে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে সমাবেশ ডাকে এলাকাবাসী। সমাবেশ চলাকালে হঠাৎ করে পুলিশ স্থানীয় জনতার উপর গুলি ছোড়ে। এতে নিহত হয় 4 জন, আহত হয় অর্ধশতাধিক। নিহতদের পরিবারে চলছে আহাজারি। পুলিশ আর সালামের কিছু গুন্ডা বাহিনী এরা মনে পুলিশের ড্রেস পরে আসছে, পুলিশের ড্রেস পরে এসে আমাদের নিরহ মানুষকে জোরফরের মতো গুলি করে, এলামাথারি গুলি করে আমাদের নিরহ মানুষ মেরে ফেলছে। অনেক আহত হয়েছে, কিন্তু আমার চোখের সামনে কি 5 জন মারা গেছে। এদিকে সোমবারের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা এবং এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রামবাসীদের সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ পরিপ্রেক্ষিতে এখানে 4 জন লোক নিহত হয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা 3টি মামলা রেকর্ড করেছি
যারা নিহত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা রেকর্ড হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে 1টি মামলা রেকর্ড করা হয়েছে। বাঁশখালীর গন্ডামারার এই মাঠে গতকাল বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে ডাকা সমাবেশে ত্রিমুখী সংঘর্ষে নিহত হয় 4 জন। তবে স্থানীয় এলাকাবাসীর দাবি এখানে নিহতের সংখ্যা আরো অনেক বেশি। তারা দাবি করছে এই ঘটনার সাথে জড়িত পুলিশ এবং স্থানীয় প্রভাবশালীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সেই সাথে এখানে কোনোভাবেই তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে দিবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা থেকে শাহেদা পিয়া, বাংলা ভিশন। উদ্বোধনের পর থেকেই চিকিৎসক সংকটে অচল পর্যটন কেন্দ্র কুয়াকাটা হাসপাতাল। আধুনিক উপকরণে সজ্জিত এই হাসপাতালটি 5 বছর ধরে চলছে মাত্র একজন বদলি চিকিৎসক ও একজন ওয়ার্ড বয় দিয়ে। ফলে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসী ছাড়াও কুয়াকাটার আগত পর্যটক বা গভীর সাগরে মাছ শিকারী জেলেদের জরুরি চিকিৎসায় কাজে আসছে না হাসপাতালটি। কুয়াকাটা থেকে জহিরুল ইসলাম মিলনের রিপোর্ট। কুয়াকাটায় প্রতিদিন আসেন হাজারো পর্যটক। আনন্দে বিভোর হয়ে থাকা ভ্রমণ পিয়াসীরা প্রায় হচ্ছেন দুর্ঘটনার শিকার। পর্যটকদের পাশাপাশি গভীর সমুদ্রে মৎস্য শিকারী জেলেদের চিকিৎসা সেবা নিশ্চিতে 5 বছর আগে চালু করা হয় 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। 3 একর জমির উপর নির্মিত হাসপাতালটিতে রয়েছে 3 ইউনিটের একটি আধুনিক দ্বিতল চিকিৎসক ভবন, সেবিকা ভবন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 2টি আবাসিক ভবন, রয়েছে আধুনিক সরঞ্জামে সজ্জিত অপারেশন থিয়েটার, ল্যাব, পুরুষ ও মহিলাদের আলাদা ওয়ার্ড এবং ভিআইপি কেবিন। কিন্তু সবই পড়ে আছে ফাঁকা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো হাসপাতাল না ভূত্রে বাড়ি। চাহিদা আছে হাসপাতালে, সেটা পূরণ যদি সরকার না করে এখন ডাক্তার থেকে করবে কি? সে ঔষধ আছে, ঔষধ নাই। 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকালে 6 জন মেডিকেল অফিসার সহ জনবল ছিল 30। কিন্তু মাস যেতে না যেতেই তা নেমে আসে মাত্র একজন ওয়ার্ড বয়তে। প্রধান অফিস সহকারী হিসেবে একজনের নিয়োগ থাকলেও তিনি অফিস করছেন জেলা প্রশাসক অফিসে। চিকিৎসক না থাকায় জরুরি মুহূর্তেও চিকিৎসা পাচ্ছেন না পর্যটক সহ সাগর পাড়ের মানুষ। এখানে আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পোস্টেড করা হয়েছে। মর্নিং, ইভিনিং, নাইট 24 ঘন্টা ইমার্জেন্সি চালু করতে হয়। অ্যাটলিস্ট 30 শিফটে 3 জন ডাক্তার। হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি জানালেন পৌর মেয়র। অদৃশ্য কারণে শুধুমাত্র একজন ডাক্তার আর একজন নার্স, ময়লা আবর্জনায় হাসপাতাল ক্যাম্পাস ভরে গিয়েছে। আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এসেছিলেন, আমি এক সভায় আবেদন নিবেদন করেছিলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া আরও $97 লাখ ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের বিতর্কিত ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। সর্বোচ্চ 30 দিনের মধ্যে অং সেই অর্থ দেশটির সিনেটের তদন্ত কমিটির কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর বলেছেন, রিজার্ভ চুরির অর্থ পুরোটা ফেরত নাও পাওয়া যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার রিজার্ভ চুরির সবচেয়ে বেশি অর্থ গেছে ফিলিপাইনে। দোষীদের চিহ্নিত করে টাকা উদ্ধারের চেষ্টা করছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতা মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লু রিবন কমিটি 4র্থ দিনের মতো শুনানি করে। সেখানে বিতর্কিত ব্যবসায়ী কিম অং প্রতিশ্রুতি দেন আরও $97 লাখ ফেরত দেবার। আগেও তিনি ফেরত দিয়েছিলেন $54,30,000। যদিও কিম সিনেটে শুনানিতে জানান, অর্থগুলো তার কাছে রাখতে দিয়েছিল আরেক ক্যাসিনো ব্যবসায়ী সুহুয়া গাও। অর্থটি আমার কাছে এসেছে ক্যাসিনো ব্যবসায়ী গাওয়ের ঋণ হিসেবে। টাকা জোগাড় করে সিনেটের কাছে আমি ফেরত দিতে পারবো আগামী 15 থেকে 30 দিনের মধ্যে। আমার জানা ছিল না এগুলো চুরি করা অর্থ। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত সাবেক ব্যাংকার মায়া সান্তোষ। তিনি বলেন, সরল বিশ্বাসে রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্টের নির্দেশ তিনি পালন করেছেন মাত্র। সবাই আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে আমার মতো একজন মাঝারি সারির ব্যাংকারের পক্ষে এত বড় মাপের একটা জালিয়াতি করা সম্ভব না, যদি না শীর্ষ পর্যায়ের কোনো ধনী ও প্রভাবশালীর যোগসাজশ থাকে। অন্যদিকে রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে ডেপুটি গভর্নর বলেছেন, রিজার্ভ চুরি অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফিলিপাইন এবং অন্য যারা শ্রীলঙ্কা, তারা সর্বতভাবে তাদের সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা আশাবাদী যে আমরা এর বৃহৎ অংশই ফিরে পাবো। গেল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি ঘটে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে কুকুরের সংখ্যা, আর এর